নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে শশী থারুর, যিনি প্রায় কংগ্রেস ছেড়ে চলে গিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে, সেই শশী থারুর হঠাৎ করে এই মুহূর্তে আবারও আজকে একটি ছবি পোস্ট করেছেন, গতকাল আমরা দেখতে পেয়েছি, এবং সেই ছবিটাতেই বেশ খানিকটা ম্রিয়মাণ দেখিয়েছে শশী থারুরকে। কেন বলছি ম্রিয়মাণ? তার কারণ শশী থারুর গত কয়েক মাস ধরে যা পারফর্ম করেছেন সেটা একদমই রীতিমতন বিজেপির পক্ষেই, এবং সেখানে কোনো ধরনের কোনো আমাদের সন্দেহই ছিল না যে শশী থারুর দল চেঞ্জ করছেন, এরকম একটা বিষয় ওঠেই গিয়েছিল। এবং আপনারা রিসেন্টলি দেখেওছেন যে কেরালায় যে ভোট হয়েছে, সেখানে তিরুবনন্তপুরম, সেখানকার রাজধানী, কেরালার রাজধানী, সেখানে ভারতীয় জনতা পার্টি হঠাৎ জয়ী হয়ে গিয়েছে। এবং যেখানে কেরালাতে ভারতীয় জনতা পার্টি কোনোদিন কোথাও জয়ী হয়নি, সেখানে একটা পুরো ভোটে সম্পূর্ণ রাজধানী শহরটাতে ক্যাপচার করলো ভারতীয় জনতা পার্টি, এবং যেখানকার সাংসদ শশী থারুর। তো সেখান থেকে বিভিন্ন ধরনের জল্পনা উস্কে উঠেছিল যে শশী থারুর বিজেপিতে যাবেন, সেটা সময়ের অপেক্ষা। কিন্তু এই মুহূর্তে গতকাল তিনি সংসদের বাজেট অধিবেশন শুরু হবে এবং তার আগেই একটি ছবি প্রকাশ করলেন নিজের এক্স হ্যান্ডেল থেকে, এবং সেটা দিয়ে তিনি যে কথাটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নজর কাড়া কথা। তিনি একদম কোথাও গিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন এই মুহূর্তে যে আমি কিন্তু খাঁটি কংগ্রেসী, আমি কংগ্রেসী, সেখান থেকে কোথাও সরিনি, এবং আমার যে কংগ্রেস ব্যবহার সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন আমি কাদের সঙ্গে বসে মিটিং করছি। তিনি রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের সঙ্গে একান্তে একটি বৈঠক করেছেন, তো সেই ছবিটা তিনি শেয়ার করেছেন এবং লিখেছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার সভাপতি মল্লিকার্জুন খাড়গে জি এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জিকে আজ বিভিন্ন বিষয়ে একটি উষ্ণ ও গঠনমূলক আলোচনার জন্য ধন্যবাদ। ভারতের জনগণের সেবায় এগিয়ে যাওয়ার পথে আমরা সকলে একই পাতায় আছি, একই পাতায় আছি, লিখছেন শশী থারুর। থ্যাংক ইউ শশী থারুর বলতেই হয় আমাদের পক্ষ থেকে, তার কারণ আমরা জানতামই না অ্যাকচুয়ালি যে শশী থারুর কোন পাতায় আদৌ অবস্থান করছেন। শশী থারুরকে নিয়ে কোনো কথা বলতে গেলে রিসেন্ট কয়েক মাস ধরে আমাদের বেশ খানিকটা অবাকই লাগছে যে তিনি কি বলছেন। ইতিমধ্যে আরএসএস কে ডিফেন্ড করে পর্যন্ত শশী থারুরের বক্তব্য আমরা দেখতে পেয়েছি, এবং সেই জায়গাগুলো অবশ্যই অবাক লেগেছে একজন কংগ্রেসী মানুষ, একজন শিক্ষিত মানুষ, এবং অবশ্যই যার বিদেশ নীতি হোক কিংবা একদম পড়াশোনা, তার যে জ্ঞান গর্ভ বক্তব্য আমরা সংসদের অভ্যন্তরে দেখতে পাই, সেটা অবশ্যই শিক্ষণীয়। তিনি সাংসদ হিসেবে একজন ইনস্টিটিউশন বলাও তার ক্ষেত্রে ভুল নয়, এবং তিনি যে ধরনের বক্তব্য রাখেন, তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি, তিনি ডিকশন চুজ করেন সেটা নিয়ে আমরা বলছি না, কোন কোন শব্দ চয়ন করেন সেটা নিয়ে অনেকে কথা বলেন, কিন্তু তার বক্তব্যের গভীরতা সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার জ্ঞান রয়েছে, তার পড়াশোনা রয়েছে, কিন্তু তিনি যখন আরএসএস এর সম্বন্ধে অত্যন্ত ভালো ভালো কথা বলেন, অত্যন্ত ডিফেন্ড করার চেষ্টা করেন আরএসএস কে, তখন একটু অবাক লাগে বই কি। সেই শশী থারুর আজকে বলছেন আমরা জনগণের সেবায় একই পাতায় আছি, এবং সেই জায়গা থেকে একটা থ্যাঙ্কস তো দিতেই হয় শশী থারুরকে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে শশী থারুর কেন এই মুহূর্তে আবারও নিজেকে কংগ্রেসী প্রমাণ করার জন্য এতটা উঠে পড়ে লাগলেন। তার কিছু কারণ আছে, এবং কারণগুলোর মূল যে জায়গাটা সেটা আপনাদেরকে একটু বলি। শশী থারুর বিজেপিতে একটু ঝুঁকেছিলেন, বিজেপিতে যাওয়ার কথা ভেবেছিলেন, সেটা বোধহয় শশী থারুর নিজেও, তাকে কেউ যদি একান্তে জিজ্ঞেস করে তিনি অস্বীকার করতে পারবেন না। এবং শশী থারুর বিজেপিতে যাওয়ার যে মূল প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল সেটা কবে থেকে, সেটা অপারেশন সিন্দুর যখন থেকে হয়েছিল, ভারত সরকার এই স্ট্যান্ড পয়েন্টটা নিয়েছিল, প্রথমে যখন নিয়েছিল অপারেশন সিন্দুর, সেটা সম্বন্ধে শশী থারুর খুব ভালো বক্তব্য রাখেন, ভারতবর্ষকে ডিফেন্ড করে তিনি বক্তব্য রেখেছিলেন, অত্যন্ত সাপোর্টিভ সেটা। কিন্তু পরবর্তীতে শশী থারুর সেটা পরবর্তীতে যখন টিম ইন্ডিয়ার তরফ থেকে বিভিন্ন মানুষজন, বিভিন্ন সাংসদরা যান, যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গের থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে শ্রমিক ভট্টাচার্য তিনি গিয়েছিলেন, এবং অন্যান্য বিভিন্ন দল থেকে লোকজন গিয়েছিলেন, তো কংগ্রেসের তরফ থেকে গিয়েছিলেন শশী থারুর। তো তিনি ফিরে এসে আমরা দেখতে পেয়েছিলাম নরেন্দ্র মোদীর সঙ্গে একদম সাক্ষাৎ করেছিলেন, এবং শুধু সাক্ষাৎ নয়, তিনি যে টিমে গিয়েছিলেন সেই টিমটার একদম নেতৃত্ব দিয়েছিলেন শশী থারুর।
এবং বিদেশ নীতি তার কাছে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং তিনি সেটা ভালো বোঝেনও। সেই সম্বন্ধে বিভিন্ন আমরা তার সাক্ষাৎকার শুনি, জার্নালে পড়াশোনা করি সে তার বক্তব্য। তো সেই জায়গা থেকে একটা বড় সড়ো পোস্ট বিদেশ মন্ত্রকে শশী থারুর পেতে পারেন, তেমনও একটা কিন্তু খবর উঠে গিয়েছিল। এবং সেই শশী থারুরকে ভারতীয় জনতা পার্টি খুব একটা শেষ পর্যন্ত যে গ্রহণ করলো না, সেটাই এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে, এবং সেটাই খবর একদম হয়ে বেরিয়ে এসেছে। এবং সেই জন্যই শশী থারুর ফিরে এসেছেন তার পুরনো ব্লক কিংবা পুরনো দলে, এবং পূর্ণ মুশিক হব সেই রকমই একটা তার অবস্থান এই মুহূর্তে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আপনাদের জানাই যে শশী থারুর এই যে সামগ্রিক সময়টা জুড়ে বেশ খানিকটা যে নরেন্দ্র মোদী বা অমিত শাহের সঙ্গে যে একটা যোগাযোগ স্থাপন কোথাও গিয়ে হয়েছিল, কিংবা একটা সফট কর্নার শশী থারুরের প্রতি তৈরি হয়েছিল ভারতীয় জনতা পার্টির, তার একটা গুরুত্বপূর্ণ প্রমাণ কি বলুন তো? রিসেন্ট একটা ঘটনা, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন ইন্ডিয়াতে এসেছিলেন, এবং সেই যে তাকে ডিনার সেখানে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি দপ্তরে, সেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খাড়গেকে ডাকা হয়নি, কিন্তু ডাকা হয়েছিল কাকে বলুন তো? শশী থারুরকে। সেটা নিয়ে আমরা খবর জানিয়েছিলাম আপনাদের, এবং সেখান থেকে আরো জল্পনা উস্কে উঠেছিল যে শশী থারুর এবার একদম সরাসরি, আর কোনো ভুল ভ্রান্তি নেই, শশী থারুর যাচ্ছেন বিজেপিতে। তার পরবর্তীতে আমরা দেখলাম যে এই মুহূর্তে শশী থারুর গেলেন না, এবং গেলেন না তো শুধু তাই নয়, তিনি সরাসরি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি একই মঞ্চে কংগ্রেসের সঙ্গে লড়বেন, সেটা তিনি ডিক্লেয়ার করলেন। তো তার একটা প্রেক্ষাপট কি তৈরি হয়েছে এই মুহূর্তে? ইউডিএফ জোট কেরালাতে তারা সরকার তৈরি করতে চলেছে এলডিএফ জোটকে হারিয়ে, অর্থাৎ বামপন্থী সরকার হারিয়ে, পিনারাই বিজয়নের সরকার হারিয়ে এই মুহূর্তে কংগ্রেস সমর্থিত সরকার আসতে চলেছে। সেটা বোধহয় সময়ের অপেক্ষা এই মুহূর্তে কেরালাতে। কেরালাতে 5 বছর পর পর সরকার মূলত চেঞ্জ হয়, কিন্তু গত 5 বছর আগে আমরা দেখেছিলাম যে বামপন্থীদের সরকার দ্বিতীয় টার্মে আবারও জয়ী হয়েছিল, এবং পিনারাই বিজয়নের সরকার সেখানে চলছে। কিন্তু এই মুহূর্তে যা খবর, পৌর নিগমের ভোট এবং তার যে ভোটের ফলাফল, সেটা অনুযায়ী সবাই বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা, যে এই মুহূর্তে কংগ্রেস কিন্তু আবার সরকার তৈরি করবে কেরালার মাটিতে। এবং সেখানে শশী থারুর একটা ভাবনা হয়তো যে কংগ্রেস যখন সরকার তৈরি করবে, তখন হঠাৎ করে আমি সরকার থেকে দূরে সরে যাব কেন? কারণ যে কোনো নেতা যিনি নেতৃত্ব জায়গায় উঠতে চান, তিনি কিন্তু তার বেসিক জায়গা যেটা, তার মাটি যেটা, সেখান থেকে রাজনীতিটা করেই উঠে আসেন। এরকম কিন্তু দেখা যায় না সাধারণত যে একজন নেতা তিনি অন্য একটি রাজ্যের থেকে উঠে এসেছেন, কিংবা অন্য একটি রাজ্যের থেকে তিনি যেতে পারেন, রাজ্যসভায় যেতে পারেন, একমাত্র রাজ্যসভার এমপি হয়ে থাকতে পারেন, কিন্তু তাছাড়া ক্ষেত্রে সাধারণত যেখানকার নেতা সেখানকার পলিটিক্সে যদি তিনি প্রাসঙ্গিক না হন, তাহলে দেশের পলিটিক্সেও তাকে কিন্তু খুব একটা প্রাধান্য দেওয়া হয় না। অর্থাৎ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যদি কোনো কংগ্রেস নেতা নতুন ভাবে উঠতে চান, তাহলে তিনি কতদূর পর্যন্ত উঠতে পারেন? তো সেই রকমই একটা প্রেক্ষাপট কিন্তু শশী থারুরের জন্য। তিনি যদি বিজেপি জয়েন করেন, এবং তিনি যদি কেরালা থেকে উঠে আসেন, যেহেতু তিনি কেরালার ভূমিপুত্র এবং সেখান থেকে তিনি এমপি, তো সেই জায়গা থেকে শশী থারুরের পক্ষে কিন্তু বেশ খানিকটা চাপই হয়ে যেত। এবং যখন তিনি এই মুহূর্তে দেখছেন যে কংগ্রেস ভালো ফলাফল করছে এবং সরকার তৈরি করবে, তাই কংগ্রেসে থাকাটাই তিনি শেষ পর্যন্ত হয়তো একটা সিদ্ধান্ত নিলেন, যে শেষ পর্যন্ত তিনি ব্যাক টু প্যাভিলিয়ন, বা একদম সরকারে থাকবেন, বা সরকারের কাছাকাছি থাকবেন। তো সেইটাই হয়তো শশী থারুরের এই মুহূর্তে ডিসিশন চেঞ্জ করার মতন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ালো। এবং কংগ্রেস তাদেরও এই মুহূর্তে বেশ খানিকটা চাপের পরিস্থিতি, সেটা কিন্তু আরো একবার বোঝা গেল যে শশী থারুরকে ছাড়া হয়তো কেরালাতে ভোট লড়ার কথা কংগ্রেস ভাবতে পারছে না। সেইটা কি কোনো একটা কারণ যে শশী থারুর এত দল বিরোধী কাজকর্ম, এত দল বিরোধী কথাবার্তা বলার পরেও, আরএসএস তাদেরকে পর্যন্ত ডিফেন্ড করার পরেও শশী থারুরের সঙ্গে একই মঞ্চে বসতে হলো, একই ঘরে মিটিং করতে হলো রাহুল গান্ধীকে, যেখানে রাহুল গান্ধী কয়েকদিন আগেও অন্য ধরনের মেজাজে ছিলেন শশী থারুরকে নিয়ে। তিনি খুব একটা একদম যে গদগদ হয়ে গিয়েছিলেন, শশী থারুরকে হাত পা ধরতে হবে তেমন বিষয়টা হয়নি। রাহুল গান্ধী গিয়েছিলেন কেরালায়, একই মঞ্চে ছিলেন শশী থারুর, কিন্তু সেখানে একই মঞ্চে থাকলেও তার সঙ্গে রাহুল গান্ধী কথা বলেননি, সেটাও আমাদের নজরে এসেছিল। কিন্তু সেই শশী থারুরকে কেন আবারও একই সাথে নিয়ে বসতে হলো মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীকে? তারা কি এতটাই নেতৃত্বের জায়গা থেকে দেউলিয়া? এই মুহূর্তে কেরালাতে ভোট লড়তে গেলে কি শশী থারুর একদম অবিচ্ছেদ্য একটা অঙ্গ হয়ে উঠেছেন? এই প্রশ্ন উঠছে এই মুহূর্তে।
এবং অবশ্যই দল বিরোধী কাজ এত পর্যায়ে করেও, নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা, আরএসএস এর পর্যন্ত ভূয়সী প্রশংসা করেও একজন নেতা যদি আবারও দলের এতটা কাছাকাছি থাকতে পারেন, সভাপতির একদম সাথে তিনি 1-to-1 বৈঠক করতে পারেন, লোকসভার বিরোধী দলনেতা তার সঙ্গে 1-to-1 বৈঠক করতে পারেন, তাহলে কংগ্রেস কতটা শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে পারবে পরবর্তীতে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। এবং বিজেপি তারা কেন গ্রহণ করলো না শশী থারুরের মতন একজন দিকপাল লোককে, সেটার একটা অন্য ব্যাখ্যা উঠে এসছে যে যারা কংগ্রেস ছেড়ে আদপে বিজেপিতে আসেন, তাদেরকে বিজেপি হয়তো এই মুহূর্তে জগদীপ ধনকর তার ঘটনার পরে খুব একটা আর ভরসা করতে পারছে না। সেটা হয়তো শশী থারুরের ক্ষেত্রেও তারা একদম প্রযোজ্য রাখলেন যে এই মুহূর্তে তাকে গ্রহণ করাটা খুব একটা সঠিক হবে না। সেটাও কিন্তু অনেক দিক থেকে ব্যাখ্যা উঠে এসছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।